Hello students, myself Dr. Jayanto Bhattacharjee and I am starting Social Science Class 9 History Chapter 1, that is French Revolution. Actually আমি তোমাদের ক্লিন করার জন্য কমপ্লিট বাংলায় বিষয়টাকে ডিসকাশন করব। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, তোমরা এতদিন পর্যন্ত যে হিস্ট্রিটা পড়ে এসছো সেটা ছিল ইন্ডিয়ান হিস্ট্রি। এই ফার্স্ট টাইম তোমরা ইউরোপিয়ান হিস্ট্রি পড়তে যাচ্ছ। ন্যাচারালি তোমাদের এটা একটা প্রেশার হতে পারে, তো ডোন্ট ওয়ারি, আমি তোমাদের এমন করে অ্যানালিসিস করব যে তোমাদের কাছে কোনো প্রবলেম থাকবে না। তোমরা ফার্স্ট টু লাস্ট খুব মন দিয়ে শুনবে, কোনো প্রবলেম থাকলে কোশ্চেন রেইজ করবে, আমি তোমাদের কোশ্চেনের আনসার দিয়ে দেবো। তো চলো টাইম নষ্ট না করে আমরা সরাসরি শুরু করে দিই তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, দ্যাট ইজ ফ্রেঞ্চ রেভলিউশন। তো অবশ্যই তার আগে বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন কি লাগছে আর তোমাদের কি রিকোয়ারমেন্ট আছে। চলো শুরু করছি। ফ্রেঞ্চ রেভলিউশন, এখানে দুটো শব্দ আছে। এই শব্দ দুটোকে আগে ভালো করে বুঝতে হবে। আমি কিন্তু চ্যাপ্টারের টাইটেলেই বসে আছি। প্রথম হচ্ছে ফ্রেঞ্চ। দেখো তোমরা ইন্ডিয়ান, ইন্ডিয়া একটা কান্ট্রি, ইন্ডিয়ান ইউয়ার্ডস, সো ফ্রান্সের যারা তাদেরকে বলা হচ্ছে ফ্রেঞ্চ। নেক্সট রেভলিউশন, দেখো তোমাদের দু তিনটা শব্দ আমি আগে ইউজ করে নিই। ওয়ার, রেভলিউশন, এই দুটো তো এক জিনিস নয় নাকি? তার দুটো আলাদা শব্দ হবে কেন? ওয়ার মিনস দুটো কান্ট্রির মধ্যে যখন অফিসিয়াল ডিক্লারেশন হয়ে শুরু হচ্ছে, দ্যাট ইজ ওয়ার। আর যখন উইদিন দ্য কান্ট্রি, হোয়েন এভার অর্ডিনারি পিপল ট্রাইস টু ওভারথ্রো দেয়ার এক্সিস্টিং রুলার, দ্যাট ইজ কল্ড রেভলিউশন। তা ন্যাচারালি চ্যাপ্টারের যে টাইটেলটা ফ্রেঞ্চ রেভলিউশন, বুঝতে পারছো কারা করেছিল, কেন করেছিল, হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড ইট। এবার আমরা আসছি যে ফ্রান্সে ডিউরিং দ্যাট টাইম হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল কন্ডিশন কেমন ছিল, এটাকে আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। দেখো ফ্রেঞ্চ সোসাইটিতে আন্ডার ওল্ড রেজিম, এই ওল্ড রেজিম বিষয়টা আমি পরে আসছি, পিপলকে সোসাইটিতে তিনটা ভাগে ভাগ করা হয়েছিল। ফার্স্ট, দ্যাট ইজ ফার্স্ট এস্টেট, যেখানে ছিল যাদেরকে বলা হতো ক্লার্জি। ক্লার্জি কারা? সেই সমস্ত মেম্বার্স, দোজ হু আর প্রিভিলেজড ক্লাস, চার্চের দায়িত্বে থাকতো। ন্যাচারালি তোমরা জানো যে চার্চে ফাদার, পোপ এই সমস্ত থাকে, এই ধরনের লোকগুলো ছিল ক্লার্জি। সেকেন্ড গ্রুপ হচ্ছে সেকেন্ড এস্টেট। তিনটা গ্রুপকে এস্টেট বলা হচ্ছে। সেকেন্ড এস্টেট, দ্যাট ইজ নবলটি, দ্যাট ইজ প্রিভিলেজড ক্লাস। আর থার্ড এস্টেট মানে হচ্ছে রেস্ট অফ দি সেকশন অফ দ্য পিপল, দ্যাট মিনস ফ্রম প্রিজেন্টস টু ওয়েলদিয়ার্স, বুর্জুয়াস, মার্চেন্টস, সমস্ত লোকগুলোকে কিন্তু একসঙ্গে মিলিয়ে এখানে বলা হচ্ছে। তাহলে দেখো এই যে ফ্রান্সের যে সোসাইটিটা, সোশ্যাল স্ট্রাকচার যেটা বলা হচ্ছে, এর কি বলছে, ফার্স্ট এস্টেট যেটা আর কি, সেটা কি বলছে, রোমান ক্যাথলিক চার্চদের নিয়ে তৈরি হচ্ছিল। সেকেন্ড এস্টেট কি হলো, ইট ইজ কনসিস্টেড অফ দ্য নবলটি, নবলস, অ্যাবাউট 2% অফ দ্য পপুলেশন। তাহলে দেখো টোটাল পপুলেশনের জাস্ট 2%। আর রেস্ট অফ দি পিপল, দ্যাট ইজ দ্য থার্ড এস্টেট, এদেরকে বলা হচ্ছে। এই থার্ড এস্টেটে কি হচ্ছে, বুর্জুয়াজি। বুর্জুয়াজি কারা? যে ওয়েলথ অ্যান্ড মার্চেন্টস যারা আছে, সিটি ওয়ার্কার্স যারা পোরলি পেড সার্ভেন্টস, কুকস, এই সমস্ত, আর হচ্ছে 80% পিজেন্টস, এদের নিয়ে তৈরি হচ্ছে এই তিনটা এস্টেট হলো। এইবার আমরা আসবো যে ফ্রান্সের যখন সোসাইটি বলছি, সোসাইটি ডিউরিং দ্য লেট 18th সেঞ্চুরি। দেখো স্টার্টিং পেজে তোমরা, আমি কিন্তু এখন বইতে তোমাদের জাস্ট বইটা ওপেন করো, দেখবে আমি বইয়ের লাইন বাই লাইন অ্যানালিসিস করছি, তোমাদের পেজ ধরে, প্যারাগ্রাফ ধরে, লাইন বাই লাইন কিন্তু আমি অ্যানালিসিস করছি। তো প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে আমি যখন পড়াবো, কিছু কিছু কোশ্চেন তোমাদেরকে আমি দিয়ে দিব, যেটা তোমরা সহজেই বুঝতে পারবে যে এই কোশ্চেন, মানে এই ধরনের কোশ্চেন এলে বইটা পড়লে কোথা থেকে সলভ হয়ে যাবে।
স্টার্টিং যে পেজটা আছে, এক নাম্বার অর্থাৎ ফোর্থ পেজ যেটা আছে, দেখো এখানে স্টার্ট করছে কি বলে, যে ইন 1774 লুই সিক্সটিন কে, কোথা থেকে আসলো? এই লুই 16 হচ্ছে আমাদের বারবন ফ্যামিলি অফ দ্য কিং। তাহলে এ কোন ফ্যামিলি, এটা কিন্তু একটা এমসিকিউ হয়ে গেল, বারবন ফ্যামিলি। আচ্ছা, ফ্রান্সে থর্নে বসলো, তখন তার বয়স কত ছিল? হি ওয়াজ 20 years, জাস্ট মাইন্ড ইট, খুব বেশি কিন্তু নয়, এবং ম্যারিড টু দ্য অস্ট্রিয়ান প্রিন্সেস মেরি অ্যান্টোনেটি। তাহলে এখানে তার বায়োগ্রাফি সম্পর্কে কিন্তু সংক্ষেপে আমাদের হয়ে গেল, কবে বসলো, সে কোন ফ্যামিলি বিলং করছিল, তার কত ইয়ারে সে বসলো, তার কার সঙ্গে ম্যারেজ হয়েছিল, এগুলো। এইবার আমাদের কোশ্চেনটা আসছে, ওয়াই ডিড লুই 16 ফেস এক্সট্রিম ফিনান্সিয়াল ক্রাইসিস? দেখো চলে আসো, এই যে কোশ্চেনটা আমি তোমাদের করে দিয়েছি, প্রত্যেকটা কালারিং, মাইন্ড ইট, প্রত্যেকটা কালারিংকে মনে করবে একটা করে পয়েন্ট। তার কি বলছে? আপন হিজ অ্যাক্সেশন দ্য কিং ওয়াজ ফাউন্ড অ্যান এমটি ট্রেজারি। কিং কি দেখলো? একটা এমটি ট্রেজারি। কেন হয়ে আছে এমটি ট্রেজারি? বলছে লং ইয়ার্স অফ ওয়ার হ্যাড ড্রেইন দ্য ফিনান্সিয়াল রিসোর্সেস অফ দ্য ফ্রান্স। তাহলে অনেক দিন ধরে যুদ্ধ চলছে, ফিনান্সিয়াল রিসোর্সেস সমস্ত ড্রেন হয়ে গেছে। 3 নাম্বার পয়েন্ট কি বলছে? অ্যাডেড টু দিস ওয়ার দ্য কস্ট অফ মেনটেনিং অ্যান এক্সট্রাভেন্টেজ কোর্ট অ্যাট দ্য ইমেন্স প্যালেস অফ দ্য ভার্সাইলিস। তাহলে কোর্টের খরচটাও অনেকটা বেড়ে গেছে। 4 নম্বর কি বলছে? আন্ডার লুই 16 ফ্রান্স helped the 13 American colonies to gain their independence from the common enemies Britain. তাহলে দেখো এই যে 4টা পয়েন্ট এখান থেকে কিন্তু উত্তর হয়ে গেল, যে হোয়াই ডিড ফ্রান্স বা লুই 16 ফেস এক্সট্রিম ফিনান্সিয়াল ক্রাইসিস। ক্লিয়ার তোমাদের কাছে? 4টে পয়েন্ট। দেখো ফার্স্ট নাম্বার কি বলছে? যখন থর্নে বসলো, হি ফাউন্ড দ্য ট্রেজারি ওয়াজ এমটি। কেন হলো? বিকজ দ্য লং ইয়ার্স অফ ওয়ার হ্যাড ড্রেইনড দ্য ফিনান্সিয়াল রিসোর্সেস অফ দ্য ফ্রান্স। ক্লিয়ার? তার সঙ্গে কি হলো, যে আমাদের যে কোর্টটা চালাতে হয়, মানে রাজার যে কোর্টটা থাকে, সে দ্যাট ইজ, এটা সমানে খরচটা বেড়ে যাচ্ছিল। ইন অ্যাডিশন কি বলছে, যে লুই 16 ফ্রান্স থেকে এই আমেরিকাকে হেল্প করেছিল, কিসের জন্য? না, ব্রিটেন তাদের কমন এনিমি, ফ্রান্সেরও এনিমি, আমেরিকারও এনিমি। এই ব্রিটেন আমেরিকার 13 কলোনিস কবজা করে রেখেছিল। ন্যাচারালি ফ্রান্স ওকে হেল্প করলো, এই জন্য ওর প্রচুর পরিমাণ রিসোর্সেস বেরিয়ে গেল। ক্লিয়ার? এই কোশ্চেনটা তোমাদের কাছে ক্লিয়ার? এই চ্যাপ্টারের এই পেজের এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। এরপরে আমরা কি বলছে, তারপর কি বলছে, সো দ্য ফ্রান্স গভর্নমেন্ট obliged to spend an increasing percentage of the budget in the interest of the payment alone. তারপরে কি বলছে, to meet its regular expenses such as the cost of maintaining an army, court, running the government offices or universities, the state was forced to increase taxes. দেখো একটা বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেললো, যে স্টেট ট্যাক্স বাড়িয়ে দিল। তা ট্যাক্স যদি বাড়ায়, তাহলে পরে তো অর্ডিনারি পিপলের উপর প্রেশার পড়বে। তো তা সত্ত্বেও কিন্তু এই ফ্রান্স সোসাইটি 18th সেঞ্চুরিতে ডিভাইডেড ইন্টু এই 3 স্টেট, আর এর মধ্যে 3rd স্টেটের লোকজনে কিন্তু সবচেয়ে বেশি ট্যাক্স দিত। একটু আগে তোমাদেরকে আমি বলেছিলাম এই ওল্ড রেজিমের বিষয়টা। হোয়াট ইজ ওল্ড রেজিম? দেখো এটা কোশ্চেন করেছি আমি এখানে, যে হোয়াট ইজ ওল্ড রেজিম, এটা 2 মার্কসের কোশ্চেন অনেক সময় আসে। কি বলছে? দি টার্ম old regime is usually used to describe the society and institution of France before 1789. Mind it, before 1789 এ যা যা কিছু ছিল সবগুলোকে অ্যাজ এ হোল বলা হচ্ছে ওল্ড রেজিম। ক্লিয়ার হলো হোয়াট ইজ ওল্ড রেজিম? আচ্ছা, এবার দেখো বলছে ফ্রান্স ইজ ব্যাংক্রাফট। কেন? সেই সময় ফ্রান্স ব্যাংক্রাফট হয়ে গেছিল, একদম দেউলিয়া বলতে পারো যাকে বলে। তো কেন হলো? হোয়াই? কি বলছে? লুই 16 levied money on himself and residences like Versailles,
সে প্রচুর দারুণভাবে জীবনযাপন করছে, আই এম দ্য কিং, আই ক্যান ডু এনিথিং। তারপরে কি বলছে, কুইন অ্যান্টোনিও, মেরি অ্যান্টোনিও ওয়াজ সিন অ্যাজ এ ওয়েস্টফুল স্পেন্ডার, হিউজ হিউজ পরিমাণ টাকা, এই ট্যাক্সের টাকা আসছে, হিউজ পরিমাণ টাকা সে কিন্তু নষ্ট করে যাচ্ছে তার নিজের এন্টারটেনমেন্টের জন্য। কি বলছে, গভর্নমেন্ট ফাউন্ড ইটস ফান্ড ডিপ্লিটেড অ্যাজ এ রেজাল্ট অফ ওয়ার অফ দ্য আমেরিকান রেভলিউশন। আমেরিকান রেভলিউশন হতে সেখানেও টাকা ঢালছে, ফ্রান্স থেকে টাকা নিয়ে যাচ্ছে। গভর্নমেন্ট স্পেন্ডিং মোর মানি দ্যান ইট টেক্স ইন দ্য ফর্ম অফ ট্যাক্স রেভিনিউস, প্রিভিলেজড ক্লাস উড নট সাবমিট টু বিং ট্যাক্সড। তাহলে কি বলছে, প্রিভিলেজড ক্লাস যারা সবচেয়ে বেশি ইনকাম করছে তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। আর কি বলছে, যে এই যে লোয়ার সেকশন বা থার্ড এস্টেটের লোকজন, এদেরকে হিউজ একটা ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য কিন্তু ফ্রান্সে আমরা দেখলাম দারুণভাবে ফিনান্সিয়াল ক্রাইসিস অ্যাপিয়ার হলো। আমি সোসাইটি নিয়ে বলছিলাম, এবার আসছি আমি পলিটিক্যাল। দেখো পলিটিক্যাল কজ যখন বলছি, পলিটিক্যাল কজের মধ্যে কী কী আসছে দেখো। ফার্স্ট হচ্ছে, লুই 16 অ্যাসেন্ডেড দ্য থ্রোন ইন ফ্রান্স অ্যান্ড ফাউন্ড দ্য এমটি ট্রেজারি, এটা তো আগেই বলে দিয়েছি। লং ইয়ার্স অফ ওয়ার অ্যাজ ফ্রান্স হেল্প 13 আমেরিকান কলেজ, এটা তোমাকে বলে দিলাম একটু আগে। এগুলো সবই তোমাদেরকে বলা হয়ে গেছে, এগুলো পলিটিক্যাল কজ আকারে শো হচ্ছে। কস্ট অফ মেনটেনিং দ্য প্যালেসেস, তারপরে কি, লেন্ডার্স চার্জ 10% ইন্টারেস্ট অফ লোন, যারা লোন নিচ্ছে তাদেরকে 10% ইন্টারেস্ট চার্জ করা হলো। আচ্ছা, টু মিট দ্য রেগুলার এক্সপেন্সেস, এদেরকে এই ফোর্সফুলি ট্যাক্স ইনক্রিজ করে দেওয়া হয়েছিল, এগুলো তোমাদের আগে বলো। এবার আসছি সোশ্যাল কজেস। দেখো সোশ্যাল কজেস কি বলছে, সোসাইটি ওয়াজ ডিভাইডেড ইন্টু 3 এস্টেট। আমি একটু আগে তোমাদেরকে এটা বলছিলাম যে ফার্স্ট এস্টেট, সেকেন্ড এস্টেট, থার্ড এস্টেট। কি বলছে, দ্য মেম্বার অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এস্টেট কারা, দ্যাট ইজ দ্য ক্লার্জি অ্যান্ড নবলিটি। এরা স্পেশাল প্রিভিলেজ এনজয় করতো, এরা ট্যাক্স দিত না। এবং স্পেশাল প্রিভিলেজ বেসড অন বার্থ, মাইন্ড ইট, তার ওই ফ্যামিলিতে জন্ম হওয়া মানে ব্যাস হয়ে গেল, তোমাকে কিছু করতে হবে না আর কি। কি বলছে, দে আর এক্সামটেড, মাইন্ড ইট, দে আর এক্সামটেড ফ্রম পেইং ট্যাক্সেস টু দেয়ার স্টেট, তারা গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দেবে না। Nobility also enjoy feudal privileges including feudal dues extracted from the peasants, অর্থাৎ ফিউডাল মানে যারা জমিদার ছিল, এই জমিদাররাও কিন্তু একটা এক্সট্রা প্রিভিলেজেস এনজয় করত। কি বলছে, দ্য চার্চ, ওখানে দুটো ধরনের ট্যাক্স কালেক্ট করা হতো, একটা টেইথিস, একটা টেইলিস। দেখো টেইথিসটা কি বলছে, এই চার্চ এই একটা ট্যাক্স কালেক্ট করতো পিজেন্টসদের কাছ থেকে, ডাইরেক্ট ট্যাক্স, দ্য চার্চ কালেক্ট করছে। আর কি টেইলিস, এটা হচ্ছে যা ইনডাইরেক্ট ট্যাক্স লেভিড, এটা কি বলছে, কনজামশন আর্টিকেল লাইক সল্ট, টোবাকো, এই সমস্ত ই করছে, এদের কাছ থেকে কালেক্ট করা হচ্ছে। এই দুই ধরনের ট্যাক্স কালেক্ট করা হতো। এবার আসি আমরা ইকোনমিক কজেস। ইকোনমিক কজে কি আসলো দেখো, প্রথম যে বিষয়টা আসছে, the population of the France rose from 23, mind it, 23 million to 28 million, এই এত পরিমাণ লোক বেড়ে গেল। এবং যার জন্য কি হলো, ফুড গ্রেনের ডিমান্ড ইনক্রিজ করলো, ন্যাচারাল বিষয়। পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রোডাকশন অফ ফুড গ্রেন কুড নট কিপ পেস উইথ দ্য ডিম্যান্ড, ফুড গ্রেন ভালো মতন প্রোডাকশন হচ্ছে না। সো দ্য প্রাইস অফ ব্রেড ইনক্রিজ, এটা তো নর্মাল করতেই হবে, কি হবে কি হবে না বলো। আচ্ছা, তারপরে কি বলছে, বাট দ্য ওয়েজেস ডিড নট কিপ পেস উইথ দ্য রাইজ অফ প্রাইস, অর্থাৎ যারা ওয়ার্কার্স ছিল এদের কিন্তু ওয়েজেসটা খুব বেশি বাড়ছে না, ওয়েজেস থাকলো ডাউন আর প্রাইস হলো হাই, ন্যাচারালি গন্ডগোল লাগবেই। দিস লিড টু দ্য সাবসিস্টেন্স ক্রাইসিস। এইবার প্রশ্ন আসলো, হোয়াট ইজ সাবসিস্টেন্স ক্রাইসিস। দেখো এই যে পপুলেশন ইনক্রিজ করছে এবং ফুড গ্রেনের ডিমান্ড বেড়ে যাচ্ছে, প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস ইনক্রিজ করছে, ন্যাচারালি পাশাপাশি ওয়েজেস ডিক্রিজ করে দেওয়া হচ্ছে, এবং যার জন্য কি হচ্ছে, ওয়ার্কার যারা ছিল তারা কিন্তু এই ইনক্রিজিং প্রাইসের সঙ্গে ম্যাচ করাতে পারছে না। তার ফলে কি হচ্ছে, একটা বিরাট গ্যাপ ক্রিয়েট করে যাচ্ছে, রিচ বিকাম রিচার, পোর বিকাম পোরার। রিচ আর পোর খুব একটা ওয়াইড এক্সটেন্ডেড
সোসাইটিতে গ্যাপ ক্রিয়েট করে দিচ্ছে। এইটাকে বলা হচ্ছে সাবসিস্টেন্স ক্রাইসিস। আই রিপিট, व्हाट इज सबसिस्टेंस क्राइसिस? वेरी सिंपल, पॉपुलेशन इंक्रीज हो गया 23 से 28। नेक्स्ट হচ্ছে আমাদের ডিমান্ড অফ ফুড গ্রেন ইনক্রিজ করলো, পিজেন্টস বা ওয়ার্কার্সদের প্রাইস ডিক্রিজ করে গেল, এসেনশিয়াল কমোডিটিসের প্রাইস ইনক্রিজ হচ্ছে। এই সবগুলো মিলিয়ে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল এইটাকে বলা হচ্ছে সাবসিস্টেন্ট ক্রাইসিস। এইবার এই যে এতগুলো আমি কজেস তোমাদের অ্যানালাইসিস করে যাচ্ছি, এইটাকে আমি একটু সাম আপ করব। দেখো, প্রথম হচ্ছে যে কজেস নিয়ে অ্যানালাইসিস করছি। তাহলে কজ কি বললাম? ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে যে ফ্রান্সে অ্যাবসোলিউট মোনার্কি ছিল, ওখানে লিডারশিপ করাপ্টেড হয়ে যায়, আনফেয়ার ল্যান্ড ডিস্ট্রিবিউশন ছিল, আনফেয়ার ট্যাক্স কোড, এই যে ফার্স্ট সেকেন্ড ট্যাক্স দেবে না, থার্ড স্টেট ট্যাক্স দেবে, রিজিড সোশ্যাল ক্লাসেস স্ট্রাকচার, যারা অর্থাৎ কিছু কিছু সেকশন বেসড অন বার্থ তারা সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছে, প্রিভিলেজেস অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেট একটু আগে যেটা বললাম। আচ্ছা, এনলাইটেনমেন্ট আইডিয়ালস এরা ঠিকঠাক আসছে না। তারপরে কি বলছে? গভর্নমেন্ট ডেটস, গভর্নমেন্ট প্রচুর পরিমাণে ঋণ নিয়ে ফেলছে, পুয়ার হারভেস্টস, ফসল হচ্ছে না, ইনফ্লেশন, মানির ভ্যালু ডিভ্যালুয়েট হয়ে যাচ্ছে, ফেলিয়ার অফ লুই 16 টু অ্যাকসেপ্ট রিফর্মস, অর্থাৎ লুই 16কে যে সমস্ত রিফর্ম আনতে বলা হচ্ছিল সে কিন্তু আনছিল না, ফরমেশন অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, আর কি স্টর্মিং অফ দ্য ব্যাস্টাইল। এইগুলো ছিল হচ্ছে, আমরা একদম ব্রিফ যদি করি সেটা হচ্ছে যে ফ্রেঞ্চ রেভলিউশনের কজেস। এবার এর যে এফেক্টসগুলো, কজ তো হলো, ডেফিনেটলি কজ যখন থাকবে তার এফেক্ট থাকবে, এবং এফেক্ট অবশ্যই নেগেটিভ অ্যান্ড পজিটিভ বোথ তোমরা দেখতে পাবে। কি কি দেখো, ফার্স্ট যে বলছে ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন, এই রেভলিউশন থেকে কিন্তু বেরিয়ে আসলো আউটকাম যে রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন, সবাই পেয়ে গেল কিছু রাইট। তারপরে কি বলছে? ফ্রান্স অ্যাডপ্টস ইটস ফার্স্ট রিটেন কনস্টিটিউশন, এই রেভলিউশন থেকে একটা রিটেন কনস্টিটিউশন বেরিয়ে এলো। মোনার্কি অ্যাবলিশড, এটাও একটা আউটকাম। ফিউডালিজম অ্যাবলিশড, জমিনদারি সিস্টেম অ্যাবলিশড। স্টেটস আর অ্যাবলিশড, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেট তিনটা ডিভিশন অ্যাবলিশ করে দেওয়া হলো, একদম কাটা। ন্যাশনাল পাবলিক স্কুলস আর সেট আপ, সবাইকে এডুকেশন দেওয়া হবে, পাবলিক স্কুল তৈরি করে দেওয়া হলো। তারপরে কি হিউগেন্টস আর গ্র্যান্টেড ইকুয়াল রাইটস, আর কি জিউইস আর গ্র্যান্টেড ইকুয়াল রাইটস। এই যে কথাগুলো বলা হলো এটা কিন্তু ফ্রান্সের পজিটিভ এফেক্ট। তবে ভেবো না শুধু পজিটিভই ছিল, প্রচুর 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 নেগেটিভ ছিল। কীরকম দেখো নেগেটিভ এফেক্টস। ওম্যান গেইন অ্যাট ফার্স্ট বাট দেন লস দেয়ার রাইটস আন্ডার রোবোস্ফিয়ার অ্যান্ড নেপোলিয়ান। প্রথমে রাইট পেয়েছিল, তারপরে কাট হবে না এরা বলে দিল। তারপরে কি বলছে? স্লেভারি ইন দ্য কলোনিস ইজ অ্যাবলিশড আন্ডার রোবোস্ফিয়ার বাট নেপোলিয়ান রিইন্ট্রোডিউসড। তারপরে কি বলছে? নেপোলিয়ান ইউজেস আ সিক্রেট পুলিশ ফোর্স, কিসের জন্য সিক্রেট পুলিশ রাখতো? টু ট্র্যাক ডাউন হিজ এনিমিজ, কে নেপোলিয়নের এনিমিজ ছিল তাদেরকে ট্র্যাক করার জন্য ও কিছু পুলিশ রেখেছিল। তারপরে কি বলছে? নেপোলিয়ান সেন্সার্স দ্য প্রেস, অর্থাৎ প্রেস সেন্সারশিপ করে দিল, অর্থাৎ তুমি যা খুশি বলবা লিখতে পারবা না। নেপোলিয়ান অ্যালাউস পুলিশ টু ইউজ টর্চার্স টু এক্সট্রাক্ট কনফেশনস, তোমাকে স্বীকার করতেই হবে তুমি ভুল বলেছো আর কি। পিপল হু আর এনিমিস অফ নেপোলিয়ান আর ইমপ্রিজন্ড উইদাউট ট্রায়াল, অর্থাৎ তোমাকে একদম ট্রায়াল জেলে পাঠিয়ে দেওয়া হবে এবং কবে ছাড়া হবে কিচ্ছু বলা হবে না। দিজ আর দ্য নেগেটিভ এফেক্টস অফ ফ্রেঞ্চ রেভলিউশন। এবার চলে আসছি আমরা দ্য গ্রোয়িং মিডল ক্লাস ইনভেসেস। দেখো স্ট্রাগল তো হলো, এবার আমরা আসছি যে এই মিডল ক্লাস যে আসলো আর কি, এই মিডল ক্লাস পিপুলের কিছু ডিম্যান্ডস রেইজ হলো আর কি। কীরকম দেখো, একটা কোশ্চেন, তোমরা এখানে পেজ নাম্বার 6 চলে আসো, এখানে একটা কোশ্চেন আমি রেইজ করছি। কোশ্চেনটা হচ্ছে
হোয়াই ডিড দ্য মিডল ক্লাস ইমার্জ টু ব্রিং অ্যাবাউট সোশ্যাল চেঞ্জ? মিডল ক্লাস পিপুলরা সোশ্যাল চেঞ্জ করতে চেয়েছিল। হোয়াই? দেখো কি বললো, দ্য 18th century, তোমরা বইটা দেখো ভালো করে, দ্য 18th century উইটনেসড দ্য ইমার্জেন্স অফ সোশ্যাল গ্রুপ টার্মড অ্যাজ মিডল ক্লাস। এই মিডল ক্লাস কারা? who earned their wealth through an expanding overseas trade and from manufacture of goods such as woolen and silk textile। এই মিডল ক্লাস পিপল এরা যারা এই প্রোডাকশন করছে, that were either exported or brought by rich members of the society। মাইন্ড ইট, আবার বলবো আমি, এখানে কিন্তু প্রত্যেকটা কালার মিনস একটা করে পয়েন্ট, এটা নাম্বার 1 লাগাই দাও। তারপরে কি বলছে, ইন অ্যাডিশন, এটা নাম্বার 2 লাগিয়ে দাও। ইন অ্যাডিশন টু মার্চেন্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স, দ্য থার্ড এস্টেট ইনক্লুডেড প্রফেশনস সাচ অ্যাজ লয়ার্স। দেখো বুঝে, লয়ার্স চলে এলো এখানে, কিন্তু লয়ার্স, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালস এরাও চলে আসছে। তারপরে আসো নাম্বার 3, কি বলছে, অল দিজ ওয়ার এডুকেটেড অ্যান্ড বিলিভ দ্যাট নো গ্রুপ অফ সোসাইটি শুড বি প্রিভিলেজড বাই বার্থ। No group should be privileged by birth. Rather, person's social position must depend on his merit. Mind it. এইবার অর্ডিনারি পিপুল খেপে গেল। এরা বলছে যে মানুষের মেরিটটাই হবে ফাইনাল, উল্টাপাল্টা চললে হবে না, প্রিভিলেজ বেসড অন বার্থ হবে না। নাম্বার 4, these ideas envisaging a society based on freedom, equal law and opportunities for all were put forward by philosophers such as John Locke, Jean-Jacques Rousseau। এই ধরনের ফিলোসফারদের আইডিয়াগুলোকে নিয়ে এরা এই কাজগুলো আস্তে আস্তে করতে থাকলো। তাহলে দেখো এই যে মিডল ক্লাস পিপুল, জায়গা মতন আসো, মিডল ক্লাস পিপুল কি করলো 18th সেঞ্চুরিতে, দেখলো এই মিডল ক্লাস পিপুল কারা, যারা কিনা কিছু আর্নিং করছে, কিসের থেকে, ফ্রম এক্সপোর্ট করছে, কিছু রিচ মেম্বার কিছু উলেন সিল্ক টেক্সটাইলের বিজনেস করছে, এরা কিছু পয়সা পেয়ে গেল। থার্ড স্টেটের মধ্যে কারা ছিল, লয়ার্স, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালস এরা ছিল। আর কি, মোস্ট অফ দি এডুকেটেড পিপল দে বিলিভড দ্যাট মেরিট শুড বি দ্য বেস্ট অফ সোসাইটি, বেসড অন বার্থ এই প্রিভিলেজ চলবে না। আর কি বলছে, সকলে যেন ইকুয়ালিটি পায়, ইকুয়াল অপরচুনিটিস পায়, ইকুয়াল ফ্রিডম পায়, এইটাকে এনশিওর করতে হবে। এবং এই আইডিয়াগুলো কিন্তু মেইনলি এসেছিল যে ফিলোসফার্স লাইক জন লক, জাঁ-জ্যাক রুশো, এই ধরনের লোকেদের কাছ থেকে। এরপরে আসি আমরা আউটব্রেক অফ দ্য রেভলিউশন। এই যে রেভলিউশন হলো, এই রেভলিউশন হওয়ার ফলে, তোমরা বইতে চলে আসো, পেজ নাম্বার 8-এ আমি কিন্তু আছি। এই যে আউটব্রেক হলো, কিসের জন্য হলো, দেখো লুইস 16 হ্যাড টু ইনক্রিজ ট্যাক্সেস ফর রিজনস ইউ হ্যাভ লার্ন। মানে তোমরা আগেই পড়ে এসছো যে লুইস 16 কেন ট্যাক্স বাড়িয়েছিল। কি বলছে, ইন ফ্রান্স of the old regime, the merchant did not have the power to impose taxes। দেখো মার্চেন্টসরা ট্যাক্স বসাতে, সরি মোনার্করা নিজে নিজে ট্যাক্স বসাতে পারতো না, তাহলে কে বসাবে? Rather, he had to call a meeting of the Estates General which would then pass these proposals for new taxes। তার মানে কি, এই এস্টেট জেনারেল যারা ছিল তাদের নিয়ে মিটিং করবে, সেই মিটিংয়ে ডিসাইড হবে যে ট্যাক্স বাড়ানো হবে কি হবে না। তাহলে এখানে প্রশ্ন হলো যে দেখো, এই হাউ ডিড the tax imposed in France during old regime, we are talking about old regime, that is before 1789, সেই সময় কি করে হতো, মোনার্ক পারতো না, তাকে এস্টেট জেনারেলের মিটিংয়ে সেটাকে পাশ করাতে হতো, তারপরে সে ট্যাক্সটা ইম্পোজ করতে পারবে। ক্লিয়ার? এইবার দেখো আমরা আসছি টেনিস কোর্ট ওথ। দেখো 8 পেজের নিচের দিকে আছে একদম, কি বলছে, দ্য রিপ্রেজেন্টেটিভস অ্যাসেম্বলড ইন দ্য টেনিস কোর্ট অ্যান্ড saw their framing a constitution। তার মানে তারা হচ্ছে যে এটা ঠিক করে ফেললো যে আমাদেরকে কনস্টিটিউশন বানাতেই হবে। এবং এই যে কমিটমেন্ট, এটাকেই বলা হচ্ছে কিন্তু টেনিস কোর্ট ওথ, যে এরা
সবাই মিলে আসলো এইখানটাতে, এসে বলল আমরা আমাদের এই কনস্টিটিউশনটাকে ফ্রেম করব, এটা না করলে কিন্তু আমরা এখান থেকে যাব না। আচ্ছা, দে টুক দ্য ওথ টু লিমিট দ্য পাওয়ার দ্য মোনার্ক। কি বললো? তারা এই মোনার্কের পাওয়ারকে লিমিট করতে চাইছে কিসের মাধ্যমে? বাই ক্রিয়েটিং কনস্টিটিউশন। তারা একটা কনস্টিটিউশন তৈরি করবে ফর ফ্রান্স, এবং সেখানে মোনার্কের পাওয়ারটাকে লিমিটেড করে দেওয়া হবে বলে একটা ডিসাইড করলো। কোথায় ডিসাইড করলো? এই যে টেনিস কোর্ট ওথ, এখানে অ্যাসেম্বলিং হলো, ওয়ে তারা ডিসাইড করলো যে উই হ্যাভ টু ফ্রেম আ কনস্টিটিউশন, এবং সেখানে কনস্টিটিউশন মেনে সবাইকে চলতে হবে। তারপরে কি বলছে? June 20, 1789, third estate found themselves impermeable of their regular meeting place. এখানে দেখো 576 মেম্বার্স টেনিস কোর্টে গেল আর কি, এবং কোথায়? ইন দ্য সেন্ট লুইস ভার্সাইলিসে, ভার্সাইলিস শহরের সেন্ট লুইসে এসে তারা মিট করলো, এবং সেইখানে তারা একটা ট্রিটি সাইন করলো বা ওথ সাইন করলো, এবং বলল আমাদের নন স্টপ মিটিং চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ফ্রান্সের নিউ কনস্টিটিউশন রিটেন হচ্ছে। মাইন্ড ইট, ফ্রান্সের নিউ কনস্টিটিউশনকে তারা রিটেন করবে, তারপরে তাদের মিটিংটা থামবে। তাহলে বোঝো টেনিস কোর্ট ওথটা কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট বিষয় আর কি। এবার দেখো এই যে রিভল্ট যে হলো বা রেভলিউশন যে বেরিয়ে এলো, কেন? আমরা জাস্ট ব্রিফ করছি। ওল্ড রেজিমে টেনিস কোর্ট ওথ হলো, এবং সেখানে যে আউটব্রেকটা হলো, দ্য আউটব্রেক অফ দ্য রেভলিউশন কেন হলো, এখানে কতগুলো রিজনস এতক্ষণ যেগুলো ডিসকাশন করছিলাম সেগুলোই একদম ব্রিফ। কি বলছে? লুই 16 হ্যাড টু ইনক্রিজ ট্যাক্স, এটা কেন তোমরা জানো। তারপরে কি বলছে? ইন দ্য ওল্ড রেজিম মোনার্ক ডিড নট হ্যাভ দ্য পাওয়ার টু ইম্পোজ ট্যাক্সেস। তাদেরকে এই এস্টেট জেনারেলদের মিটিং কল করতে হতো, তারপরে তারা ট্যাক্স বাড়াতে পারবে। তারপরে কি? এস্টেট জেনারেলটা কে? একটা পলিটিক্যাল বডি, যেখানে কিনা থ্রি এস্টেটের রিপ্রেজেন্টেটিভ থাকতো। তারপরে কি বলছে? অন 5th May 1789 লুই 16 called together an assembly of estate general. লুই 16 এদেরকে কল করলো। তারপরে কি বলছে? দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এস্টেট তারা কিন্তু 300 রিপ্রেজেন্টেটিভ সেন্ড করলো, কিন্তু থার্ড এস্টেটের লোকজন 600 লোককে পাঠিয়ে দিল আর কি, এবং বলল এই যে ভোটিংটা যেটা হবে, এস্টেট জেনারেল যে ভোটিং দেবে, আগে কি হতো যে ইন দ্য পাস্ট হ্যাড বিন কন্ডাক্টেড অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল দ্যাট ইচ এস্টেট হ্যাড ওয়ান ভোট। তাহলে 3টা এস্টেট যাচ্ছে, অনেক লোক আছে, প্রত্যেক এস্টেটের একটা করে ভোট। দিস ওয়াজ অপোজড বাই থার্ড এস্টেট মেম্বার্স। তারা কি বলল? ইচ মেম্বার হ্যাভ ওয়ান ভোট। বুঝতেই পারছো, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড তারা 300 রিপ্রেজেন্টেটিভ সেন্ড করছে, আর থার্ড এস্টেট একাই 600 করছে। আগে বলা ছিল যে একটা করে এস্টেট একটা করে ভোট দেবে, এই থার্ড এস্টেটের লোকজন বললো যে না, প্রত্যেকটা মেম্বার সেপারেটলি ভোট দেবে। বোঝা গেল তো? আচ্ছা, এবার দেখো, এইবার এই যে এত কিছু হলো, এইবার কিং কিন্তু বুঝতে পারলো যে আমাদের পরিস্থিতি ভালো নেই। এইবার আসলো স্প্রেড অফ গ্রেট ফিয়ার। কোথার থেকে কেন ভয় আসলো? ভালো কাজ করলে তো কোনো সমস্যা নেই, তাহলে ভয়টা কেন আসলো? বলছে হোয়াইল দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াজ বিজি অ্যাট ভার্সাইলিস ড্রাফটিং অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ন্যাশনাল অ্যাসেম্বলিতে কনস্টিটিউশন ড্রাফটিং চলছিল, সেই সময় রেস্ট অফ দি সোসাইটি ইন ফ্রান্স কি হচ্ছে? উইথ টার্ময়েল চলছে, একটা বিভিন্ন সোসাইটির গন্ডগোল, কারণ কেউ কিছু ঠিকঠাক রাখতে পারছে না আর কি। সেই সময় পরপর কয়েকটা ঘটনা ঘটে গেল। কীরকম? ফার্স্ট হচ্ছে এখানে সিভিয়ার উইন্টার চলে এসছে, এক্সট্রিম উইন্টার, সেই সঙ্গে ব্যাড হারভেস্ট অফ ক্রপস। তার ফলে কী হলো? যে প্রাইস অফ ব্রেড ইনক্রিজ করে গেল, এবং এইটা কিন্তু দারুণভাবে সোসাইটিতে এফেক্ট করে গেল। এবং দ্য সিচুয়েশান অ্যান্ড হোর্ডার সাপ্লাইজ, মানে যারা সাপ্লাই করে, কিছু লোক
স্টক করে রাখছিল যে বেশি দাম দিয়ে বিক্রি করব। দেখা গেল অ্যাংরি ওমেন যারা ছিল তারা দোকান ভেঙে দিচ্ছে, এবং খাবার তো পেটে তো খিদে লেগেছে, খেতে তো হবে, তারা দোকান ভেঙে দিয়ে সমস্ত নিয়ে নিচ্ছে। 14 জুলাই কী করলো, এজিটেটেড ক্রাউড স্টর্মড অ্যান্ড ডেস্ট্রয়েড ব্যাস্টাইলকে ভেঙে দিল, যে আর আমরা থাকতে পারছি না, আপনি যতক্ষণ কোনো ব্যবস্থা না করছেন আমরা কিছুই করতে পারছি না। এই হচ্ছে পরিস্থিতি। আচ্ছা, এরপরে আমরা কি দেখলাম যে একটা কোশ্চেন, হোয়াই ডিড লুইস 16 অ্যাবলিশ ফিউডাল প্রিভিলেজেস, আর তার ফলে কি হোয়াট ওয়াজ ইটস ইম্প্যাক্ট। দেখো, এই যে দুটো তিনটে এস্টেট, ফার্স্ট এবং সেকেন্ড এস্টেট দীর্ঘদিন ধরে অনেক সুযোগ সুবিধা পেয়ে এসছে, থার্ড এস্টেট কিছু পায়নি। এইবার যখন এই যে টেনিস কোর্ট ওথ যেটা হচ্ছিল সেখানটাতে যখন এই পরিস্থিতি এলো, তখন কিং রিয়ালাইজ করলো যে না, এখন আর এদেরকে কন্ট্রোল করা যাবে না, বরঞ্চ আমি এই থার্ড এস্টেটকেও কিছু সুযোগ সুবিধা দিয়ে দেব, তাহলে এরা ঠান্ডা থাকবে। কিন্তু দেখা গেল যে ফার্স্ট এবং সেকেন্ড এস্টেটের লোকজন বলল না, যদি আপনি এদের সুযোগ সুবিধা দেন তাহলে কিন্তু আমরা আপনার সঙ্গে নেই। তাহলে দেখো বোঝো জিনিসটা কি হচ্ছে, এতদিন পর্যন্ত যারা সুযোগ সুবিধা পেয়ে এলো, যখন কিং বিপদে পড়লো এরা কিন্তু আস্তে করে সরে গেল, এরা রাজার পাশে থাকলো না। তাহলে এই পরিস্থিতিতে রাজা কি করবে? আচ্ছা, এবার দেখো কি বলছে, ফেসড উইথ দ্য পাওয়ার অফ হিজ রিভোল্টিং সাবজেক্ট, লুইস 16 ফাইনালি accorded recognition to the National Assembly and accepted the principle that his power would from now on be the checked by the Constitution. এইবার রাজা তো বুঝে গেছে যে আমার অবস্থা শেষ, তখন রাজা নিজের এক্সিস্টেন্স টিকিয়ে রাখার জন্য কিন্তু বলল ঠিক আছে, আমার পাওয়ার পুরোপুরি চেক করবে কনস্টিটিউশন। কি বলছে, অন দ্য নাইট অফ 4th August 1789 the assembly passed a decree abolishing feudal system of obligations and taxes. এই যে একটা ডিক্রি মানে ল জারি করলো, কিসের জন্য? যে অ্যাবলিশিং ফিউডাল সিস্টেম অফ অব্লিগেশনস অ্যান্ড ট্যাক্সেস, এগুলোকে তুলে দিতে হবে। তারপরে কি, মেম্বার্স অফ দ্য ক্লার্জি ওয়ার ফোর্সড টু গিভ আপ দেয়ার প্রিভিলেজেস, অর্থাৎ এই যে নবলটি, ক্লার্জি, সকলকে কিন্তু ফোর্স করা হচ্ছে যে তোমাদের সমস্ত অ্যাবলিশ করে দিতে হবে, কোনো প্রিভিলেজ থাকবে না। তারপরে কি বলছে, টেথিস ওয়ার অ্যাবলিশড, এই যে চার্চ যে ট্যাক্সটা কালেক্ট করছিল নিজের থেকে, বলো স্টপ, আর হবে না। অ্যাজ এ রেজাল্ট দ্য গভর্নমেন্ট অ্যাকোয়ার্ড অ্যাসেটস ওর্থ অ্যাট লিস্ট 2 বিলিয়ন লিভার্স, অর্থাৎ এই যে চার্চ যখন নিচ্ছে না বা বন্ধ করে দেওয়া হলো ট্যাক্স কালেকশন, তখন কিন্তু গভর্নমেন্ট পুরোটা পেয়ে গেল। তাহলে দেখো এখান থেকে এই যে কোশ্চেনটা রেজ করা হলো, এখানে কতগুলো পয়েন্ট তোমরা পেয়ে যাচ্ছ। এই যে আমি আবার বলছি, ডিফারেন্ট কালার্স মিনস ডিফারেন্ট পয়েন্টস। দেখো এটাকে যদি নাম্বার 1 লাগাও, এইখানটাতে আমরা চলে আসলাম যে একটা ডিক্রি ইস্যু করা হলো যেখানে বলা হচ্ছে যে অ্যাবলিশন অফ ফিউডাল প্রিভিলেজেস। তারপরে কি, এই যে আরেকটা সেকশন ক্লার্জি, এদের যে পাওয়ারটা ছিল সেটাকে স্টপ করে দেওয়া হলো। তারপরে কি বলছে, টেথিস অর্থাৎ চার্চ যে ট্যাক্সটা কালেক্ট করতো সেটাকেও কিন্তু স্টপ করে দেওয়া হলো। এবং এর ইম্প্যাক্ট কী হলো, যে গভর্নমেন্ট অ্যাকোয়ার করলো প্রচুর পরিমাণে অ্যাসেটস, যেটা অ্যামাউন্ট ছিল 2 বিলিয়ন লিভার্স, এতখানি পর্যন্ত ছিল। এইবার এত কিছু হওয়ার পর আমরা দেখলাম যে ফ্রান্সে ফাইনালি কনস্টিটিউশনাল মোনার্কিজম এস্টাবলিশ করা হলো। তোমরা ছবিটা দেখতে পাবে, পেজ নাম্বার 10। আচ্ছা, এখানে কি বললো, এখানে বলা হলো যে রাজা অ্যাটলিস্ট তার যে পজিশনটা সেটা কিন্তু সে ধরে রাখছে। তো এখন কি বললো যে Louis XVI accorded recognition to the National Assembly and accepted the principle that his power would now from be checked, এই একটু আগে যেটা বলছিলাম যে কনস্টিটিউশন রাজাকে কন্ট্রোল করবে। তারপরে কি বলছে,
এই যে একটা ডিক্রি ইস্যু হলো যেখানে ফিউডাল সিস্টেমকে, ফিউডাল প্রিভিলেজেসকে স্টপ করে দেওয়া হলো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, হোয়াট ওয়াজ দ্য ক্রাইটেরিয়া ফর বিকামিং অ্যান অ্যাক্টিভ সিটিজেন ইন দ্য ফ্রান্স। আগে কিন্তু ফ্রান্সে সবাই অ্যাক্টিভ সিটিজেন ছিল না। কারা? এই দেখো, only men above 25 years of age who paid taxes equal to at least 3 days of labor's wages were given the status to active citizen. That is, they were entitled to vote. তার মানে ফ্রান্সে কিন্তু সকলে ভোট দিতে পারতো না। যারা কিনা ট্যাক্স দিতে পারছে, শুধু ট্যাক্স দিতে হলেই হবে না, 25 প্লাস এজ, ট্যাক্স কতটা? মিনিমাম একটা লেবারের যে পার ডে ওয়েজেস, 3 দিনের ওয়েজেস সে গভর্নমেন্টকে ট্যাক্স পে করছে, তাহলে তাকে দেওয়া হবে অ্যাক্টিভ সিটিজেনের স্ট্যাটাস, এবং তারপরে সে ভোট দিতে পারবে। এইটা ছিল একটা ক্রাইটেরিয়া। এবার এই যে টেনিস কোর্ট ওথ, তারা যে একটা কনস্টিটিউশন লেখলো, এখানে কি কি ছিল? এখানে প্রচুর কিছু লেখা ছিল, তোমাদের ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আমি এখানে উল্লেখ করছি। তোমাদের এই সোর্স সিতে দেখতে পাবে 17টা পয়েন্ট উল্লেখ করা আছে, যদিও 17টা নেই, নাম্বারিং 17 করা আছে। কি বলছে? দ্য লিমিট অফ দ্য পাওয়ার, লিমিট দ্য পাওয়ার অফ মোনার্ক, কনস্টিটিউশন বলে দিল। সেপারেশন অফ লেজিসলেটিভ এক্সিকিউটিভ জুডিশিয়ারি, রিচ ম্যান অ্যালোন গট দ্য রাইট টু ভোট, ইনডাইরেক্ট ইলেকশন, নো রাইট টু প্যাসিভ সিটিজেন। এইগুলো কিন্তু এর মধ্যে উল্লেখ করা ছিল। কিসে? দ্য ডিক্লারেশন অফ রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন। এখানে কিন্তু এটা স্পষ্ট করে বলা ছিল। কি কি? প্রথমে হচ্ছে যে মোনার্কের পাওয়ার লিমিট করলো, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি তিনজনকে সেপারেট করলো। রিচ ম্যান, ওই একটু আগে বললাম যে কারা ভোট দিতে পারবে, অ্যাক্টিভ সিটিজেন, রিচ ম্যান ভোট দিতে পারবে, ইনডাইরেক্ট ইলেকশন হবে। আর কি? প্যাসিভ সিটিজেনদের যারা, তাদের কিন্তু কোনো রাইট দেওয়া হলো না। এইবার তারপরে আসছে আমরা আস্তে আস্তে যে ফ্রান্স অ্যাবলিশেস মোনার্কি অ্যান্ড বিকাম রিপাবলিক। কবে হলো? ভেরি সিম্পল, ন্যাশনাল অ্যাসেম্বলি ভোটেড অন ইন এপ্রিল 1792 টু ডিক্লেয়ার ওয়ার এগেনস্ট দ্য প্রুশিয়া অ্যান্ড অস্ট্রিয়া। দেখো, ফ্রান্স অ্যাবলিশেস মোনার্কি, অর্থাৎ একটু আগে আমরা বললাম যে মোনার্কি থাকবে লিমিটেড পাওয়ার করে, তারপরে আবার একটা জারি করলো অর্ডার ন্যাশনাল অ্যাসেম্বলি করে, বলল যে প্রুশিয়া এবং অস্ট্রিয়ার সঙ্গে আমরা ফাইট করব, এবং এখানে আমরা পুরোপুরি মোনার্কি অ্যাবলিশ করে দেব, রিপাবলিক এস্টাবলিশ করব। রিপাবলিক মানে কি? রিপাবলিক মানে দ্য হেড অফ দ্য স্টেট ইজ ইলেক্টেড ওয়ান। এই যে আমাদের ইন্ডিয়াতে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য হেড অফ দি স্টেট, বাট দিস পোস্ট ইজ ইলেক্টেড ওয়ান। এভরি আফটার 5 years আমরা ইলেকশন কন্ডাক্ট করি। হলো? এইবার রাজা যদি চলে যায়, তাহলে তো গভর্নমেন্ট চালাবে কে? ইমিডিয়েটলি কোশ্চেন আসছে। ঠিক আছে, রাজাকে নামিয়ে দিচ্ছি, ভালো কথা, নো প্রবলেম, কিন্তু ইন অ্যাবসেন্স অফ কিং দেশ চালাবে কে? তখন সবাই মিলে চিন্তা করলো যে ওখানে একটা জ্যাকোবিন ক্লাব ছিল। কি বললো? অন 21 সেপ্টেম্বর 1792 জ্যাকোবিনরা রিভল্ট করলো মোনার্কের এগেনস্টে এবং ফ্রান্সকে রিপাবলিক করলো, এবং বলল অল ম্যান অফ 20 years এজ অ্যান্ড অ্যাবাভ রিগার্ডলেস টু ওয়েলথ গট দ্য রাইট টু ভোট। এই যে সকলকে যে ভোটিং রাইটটা দিয়ে দিল, এর ফলে কিন্তু সবাই জ্যাকোবিনদেরও সাপোর্ট করতে শুরু করলো। এইবার আসলো ফ্রান্সে কিন্তু একটা টেনশন ইমার্জ করলো। কেন টেনশন ইমার্জ করলো? একটা টেন্স সিচুয়েশন। কিসের জন্য? দেখো, রাজা তো বলছে অলদো লুই 16 had signed the constitution, he entered into secret negotiation with the king of Prussia. দেখো, দুটো ফাংশন চলছে। একদিকে রাজা বলল তোমাদের কনস্টিটিউশন ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, আমার পাওয়ার লিমিট করে দাও। সে তলে তলে প্রুশিয়ার যে কিং, তার সঙ্গে নিগোসিয়েশন করে বসে আছে। দেখো, আমার তো
পজিশন খারাপ, তুমি কিন্তু আমাকে হেল্প করো। এইটা কিন্তু অর্ডিনারি লোকজন জানতো না। কি বলছে, রুলার্স অফ আদার নেইবরিং কান্ট্রিজ টু ওয়ার ওয়ারিড বাই দ্য ডেভেলপমেন্ট ইন ফ্রান্স অ্যান্ড মেড প্ল্যান টু সেন্ড ট্রুপস টু পুট ডাউন দ্য ইভেন্টস দ্যাট হ্যাড বিন টেকিং প্লেস দেয়ার সিন্স দ্য সামার অফ 1789। তাহলে দেখো টেনশনটা ইমার্জ হলো কেন সোসাইটিতে। প্রথম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে লুইস 16 তার দেশের লোকেদের সঙ্গে কনস্টিটিউশন যে পাওয়ার কন্ট্রোল করে ফেললো, রাজার মেনে নিল, তলে তলে সে প্রুশিয়ার কিংয়ের সঙ্গে একটা ট্রিটি করে বসলো, নিগোসিয়েশন করে বসলো। এবং এই প্রুশিয়ার কিংয়ের মাধ্যমে ফ্রান্সের সারাউন্ডিং যে কান্ট্রিজগুলো আছে মোনার্কিজম নিয়ে, তারা চিন্তা করলো ইট ইজ এ অ্যালার্ম, এই ওয়েবটা তো আমাদের এখানে আসতে পারে, ন্যাচারালি একে কন্ট্রোল করতে হবে। তখন তারা তলে তলে সমানে ট্রুপ পাঠাতে থাকলো ফ্রান্সে, যাতে কিনা এই যে পিপুলরা রাজার এগেনস্টে যে যাচ্ছে সেইটাকে সাপ্রেস করানো যায়। এটার জন্য কিন্তু অর্ডিনারি পিপুল রেডি ছিল না। Before this could happen, the National Assembly voted in April 1792 to declare war against Prussia and Austria. এই যে সৈন্য যে ঢুকছে, তখন তো এত আজকের মতন এত ইমপ্রুভ ট্রান্সপোর্ট ছিল না। আস্তে আস্তে সৈন্যগুলো যখন ঢুকছে, তখন কিন্তু ন্যাশনাল অ্যাসেম্বলি ঠিক করে নিল আর রাখা যাবে না। আমাদের সঙ্গে রাজা একটা ট্রিটি করলো, নেগোসিয়েশন করলো যে তোমরা আমার পাওয়ার লিমিট করো, তলে তলে সে প্রুশিয়াকে বলে দিল যে আমার অবস্থা দেখো, জাস্ট ট্রাই টু হেল্প মি। প্রুশিয়ান কিং সে অস্ট্রিয়া এবং আর পাশ যেগুলো রাজা ছিল তাদেরকে নিয়ে চলে এলো এবং হচ্ছে যে যুদ্ধ করতে শুরু করবে, তার থেকে আমরা আগেই এদেরকে আটকাবো এবং যুদ্ধ শুরু করে দিই। এই নিয়ে কিন্তু ফ্রান্সে একটা বিরাট টেনশন ক্রিয়েট হয়েছিল। বোঝা গেল তো? তাহলে এখানে যে কোশ্চেনটা আসলো, তাহলে বুঝতে পারলে, তাহলে প্রথম যে বিষয়টা আসলো এখানে, এটাকে 1 নাম্বার পয়েন্ট দাও। আমি বারবার করে বলছি একটা করে কালার মানে একটা করে পয়েন্ট, আমি কালারিং করে করে করেছি তোমাদের বুঝতে সুবিধা হবে জন্য। এইটাকে 2 নাম্বার পয়েন্ট দাও, আর এইটাকে 3 নাম্বার পয়েন্ট দাও। বোঝা গেল? আচ্ছা, এবার আমি আসছি, দেখো এই যে জ্যাকোবিন ক্লাব, এই জ্যাকোবিন ক্লাব কাদের নিয়েছিল? এই জ্যাকোবিন ক্লাবটা রেস্ট অফ দ্য সোসাইটির থেকে ডিফারেন্ট কিভাবে? দেখো, এই জ্যাকোবিন ক্লাবের যারা মেম্বার ছিল তারা খুব একদম ডাউন ট্রোডেন পিপল। কীরকম? এরা হচ্ছে যে ধরো যে স্মল শপকিপার, আর্টিসান, শু মেকার, তারপরে তারা কিছু পার্টিতে রান্নাবাড়ি করে, ওয়াচম্যানের কাজ করে, প্রিন্টিংয়ের কাজ করে, সার্ভেন্টের কাজ করে, ডেলি ওয়েজের কাজ করে, একদম গরিব লোকজন যারা আর কি, তারাই কিন্তু ছিল এখানকার মেম্বার। আর এদের লিডার ছিল হচ্ছে ম্যাক্সিমিলিয়ান রোবোস্ফিয়ার। এবং এই যে এই ম্যাক্সিমিলিয়ান রোবোস্ফিয়ার বা জ্যাকোবিন ক্লাব যেটা ছিল, তাহলে প্রথম প্রশ্নটা আসলো হু আর দ্য মেম্বার্স অফ দ্য জ্যাকোবিন ক্লাব? তোমাদের কাছে পরিষ্কার। তারপরে বলছে এরা রেস্ট অফ দি সোসাইটির থেকে কীভাবে নিজেদের ডিফারেন্ট করে রাখতো? ভেরি সিম্পল জিনিস, তারা কি করতো, একটা লং স্ট্রিপড ট্রাউজার্স পরতো আর কি, যাতে কিনা তাদেরকে দেখে যে কেউ বুঝতে পারে যে হ্যাঁ এরা তো আমাদের থেকে একটু ডিফারেন্ট আছে। এভাবে তারা নিজেদেরকে একটু ডিফারেন্ট করে রাখতো। এবং তারা কী করতো, যারা ফ্যাশনেবল সোসাইটি থাকে, নবলস থাকে, তাদের থেকে কিন্তু একটু দূরে থাকতো। আচ্ছা, এইবার এই যে ম্যাক্সিমিলিয়ান রোবোস্ফিয়ার যে বসলো, রাজা সরে গেল, কিন্তু সেও কিন্তু খুব ভালো করে চললো না। সেই কারণে তার যে পিরিয়ডটা, এই যে 1793 to 94, এই পিরিয়ডটাকে বলা হচ্ছে দ্য রেইন অফ টেরর। কেন? কারণ এই রোবোস্ফিয়ার ফলোড দ্য পলিসি অফ সিভিয়ার কন্ট্রোল অ্যান্ড পানিশমেন্ট, ম্যাক্সিমাম পানিশমেন্ট দিত। এবং রোবোস্ফিয়ার গভর্নমেন্ট একটা ল ইস্যু করেছিল যে ম্যাক্সিমাম সিলিং অন ওয়েজেস অ্যান্ড প্রাইসেস, যে তোমাদের যত ইনকাম করছো তার একটা বিরাট পোর্শন আমরা ট্যাক্স আকারে নিয়ে নিব। কিন্তু একটা জিনিস ভালো করেছিল যে ইম্পর্টেন্ট যে ফুডগুলো ছিল, মিট অ্যান্ড ব্রেড, এটাকে রেশনড করে দিল, অর্থাৎ ফিক্সড দাম, এর বেশি দাম হবে না আর কি। আর কি বললো, ইকুয়ালি was also sought to be practiced through forms of speech and addresses। এইভাবে বিভিন্ন জায়গাতে সে ইকুয়ালিটির উপর
বিভিন্ন জায়গাতে স্পিচ দিয়ে বেড়াতো যে দেখো আমরা সবাই চাই, আমরা সবাই ইকুয়াল থাকি, এরকম সে বলতো, কিন্তু এক্সট্রিম কন্ট্রোল সে করতো। এবং এই যে তার যে পিরিয়ডটা, রোবোস্ফিয়ারের যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা 14 মান্থস ছিল আর কি। এইটাকে বলা হচ্ছে রেইন অফ টেরর। কেন বলা হচ্ছে? সে এমন কন্ট্রোল করতো আর কি যাতে কিনা তার রুলিং পিরিয়ডে ডিউরিং দ্য রেইন অফ টেরর অ্যাটলিস্ট 3 lakh suspected were arrested, 17,000 were officially executed, and perhaps 10,000 died in prison or without trial। তাহলে বোঝো কি পরিমাণ পানিশমেন্ট দিত আর কি। 3 লাখ লোককে অ্যারেস্ট করে ফেলেছিল, 17,000 এক্সিকিউটেড, ফাঁসি দেওয়া হয়েছিল, 10,000 জেলেই মারা গেল, এরকম অবস্থা আর কি। যার জন্য কিন্তু এই পিরিয়ডটাকে বলা হচ্ছে রেইন অফ টেরর আন্ডার ম্যাক্সিমিলিয়ান রোবোস্ফিয়ার। কিন্তু এই পরিস্থিতিতে চলতে পারে না। এটা কি করে চলবে? এটা চললে কি থাকতে পারে সোসাইটি? কখনোই পারে না। তার জন্য কি আসলো, রোবোস্ফিয়ার কিন্তু বেশি দিন কন্টিনিউ করতে পারলো না, কারণ অর্ডিনারি পিপুল রোবোস্ফিয়ারের এগেনস্টে দাঁড়িয়ে গেল। কারণ কি বলছে যে ম্যাক্সিমাম সিলিং ওয়েজেস অ্যান্ড প্রাইসেস করে দিল, মিড ব্রেড রেশন করলো ঠিক আছে, কিন্তু peasants were forced to transport their grain to the cities and sell it at prices fixed by the government। তাহলে দেখো যে পিজেন্ট প্রোডাকশন করছে তাকে ফোর্স করা হচ্ছে তোমাকে শহরে গিয়ে গভর্নমেন্টের সেক্টরে বিক্রি করতে হবে, যা গভর্নমেন্ট প্রাইস বলবে সেটাতে দিতে হবে আর কি। এবং বলছে যে তোমার টাকা থাকলেও ইউ কান্ট ইউজ এক্সপেন্সিভ ফ্লোরস, অর্থাৎ দামি ময়দা তুমি ইউজ করতে পারবে না। all citizens required to eat the plain degalate মানে ইকুয়ালিটি ব্রেড, মানে সবাইকে একই ধরনের ব্রেড তোমাদের খেতে হবে আর কি। এবং সেটা কিন্তু ভালো ময়দার ছিল না, যে গমগুলো ছিল, হুইটগুলো, সেগুলো গোটা গোটাই থাকতো, ভাঙতো, ভালো মতন ভাঙতো না, সেগুলো দিয়েই পাউরুটি বানিয়ে দিচ্ছে কম দামে, চালাও যাতে কিনা সবাই খেতে পারে, তার একটা চিন্তা ছিল এরকম। কিন্তু অ্যাকচুয়ালি সেটা কখনোই, যার একটু পয়সা আছে সে তো খাবে ঠিকঠাক, ও বলছে না তাও হবে না, এরকম একটা ব্যাপার ছিল আর কি। এইবার রোবোস্ফিয়ারের এই রুল কন্টিনিউ হলো না, স্টপ করে দেওয়া হলো। তারপরে আসলো হচ্ছে ডাইরেক্টরি রুল। তাহলে দেখো এক এক করে স্টেপ বাই স্টেপ, আমি প্রথমে স্টার্ট করেছিলাম লুই 16, তারপরে আসলাম জ্যাকোবিন ক্লাব, তারপরে এলাম ডাইরেক্টরি রুল ইন ফ্রান্স। এই ডাইরেক্টরি রুলটা কি? যখন অর্ডিনারি পিপুল জ্যাকোবিন ক্লাবকে ঠিকঠাক রাখলো না, জ্যাকোবিন গভর্নমেন্টকে অ্যালাউ করছে না মিডল ক্লাস পিপুল, তার পাওয়ারটাকে সিজ করে নেওয়া হলো। এবং তখন কনস্টিটিউশন অ্যালাউ করলো যে 2 ইলেক্টেড লেজিসলেটিভ কাউন্সিলস তারা ডাইরেক্টরি অ্যাপয়েন্ট করবে। এবং ডাইরেক্টরি কারা? অ্যান এক্সিকিউটিভ মেড আপ অফ 5 মেম্বার্স। তাহলে এই 5 মেম্বার্স মিলেই একটা ডাইরেক্টরি রুল তৈরি করবে। বলছে রুল তো করলো, রুল করবে ঠিক আছে, কিন্তু দেখা গেল এই লেজিসলেটিভ কাউন্সিল নিজেদের মধ্যেই সমানে গণ্ডগোল নিয়ে মত্ত থাকে, সমানে গণ্ডগোল করে, নিজেরাই নিজেদের মধ্যে গণ্ডগোল করে যাচ্ছে। তো এটা তো অর্ডিনারি পিপল মানবে না। এবং পলিটিক্যাল ইনস্টেবিলিটি এমন পর্যায়ে চলে আসলো, পিপুল দেখলো যে এটাও ঠিকঠাক হচ্ছে না। তখন অর্ডিনারি পিপুল চিন্তা করলো যে আমাদেরকে এখন মিলিটারি ডাইরেক্টর নিয়ে আসতে হবে, তাছাড়া হবে না। তখন আসলো হচ্ছে যে নেপোলিয়ান বোনাপার্ট, আর একটা ফেজ। এবার ডাইরেক্টরি রুলটা ফেল হলো কেন? প্রশ্ন আসলো যে লোকজন জ্যাকোবিন ক্লাবকে সরিয়ে দিল ঠিক আছে, কিন্তু ডাইরেক্টরি রুল তো সেটা ভালোই চলছিল, সে আবার ফেল হয়ে গেল কেন? তার ফেল হওয়ার কারণটা ছিল হচ্ছে যে এরা হচ্ছে যে দারুণভাবে সিভিল ওয়ার ফেস করতে শুরু করলো, ইন্টারনাল করাপশান, ফেমেইন, ওয়ার উইথ নেইবারিং কান্ট্রিজ, এই সমস্ত এক এক করে সমানে আসতে শুরু করলো। এবং তারা মোটেই পিস রাখতে পারছিল না আর কি। তার কারণটা কি? এরা তো নিজেদের মধ্যে গণ্ডগোল করে যাচ্ছে। নিজেদের মধ্যে গণ্ডগোল করলে তারা কান্ট্রিকে কন্ট্রোল করবে না আউটসাইডার ইনভেডারদের কন্ট্রোল করবে? যার জন্য কিন্তু ইলেকশনও হচ্ছে না, এবং তারা কিন্তু কোনো কিছুতে একটা রাইট পয়েন্টে যে আসবে সেটা কিন্তু তারা আসতে পারছে না।
এবং এই যে 5 মেম্বারের যে কমিটি ছিল আর কি 1795 থেকে 1799 কিন্তু তারা সেই রকম রিফর্ম আনতে পারলো না, ইকোনমি ঠিকঠাক রাখতে পারছে না, এবং আর্মি তারা ভায়োলেন্স করতে শুরু করলো। রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তারাও কিন্তু দেখলো যে না, এই সোসাইটি ঠিকঠাক চলছে না, কাজেই আমাদেরকে এটাকে চেঞ্জ করতে হবে। তখন আস্তে আস্তে চেঞ্জ এলো, কিন্তু এই চেঞ্জ আনার পেছনে কিন্তু ওমেনদেরও একটা রোল ছিল। এই ওমেনরা, প্রশ্ন আসলো, ওমেনরা কি রেভলিউশনের মধ্যে ইনভলভ হয়েছিল কি না, এইটা হচ্ছে একটা বড় প্রশ্ন। দেখো এই 4 নাম্বার যেটা আছে তোমাদের 18 পেজে, ডিড ওমেন হ্যাভ আ রেভলিউশন, দেখো কি বলছে। এই নিউ কনস্টিটিউশন যেটা আমরা ইন্ট্রোডিউস করলাম 1791-এ, যে নিউ কনস্টিটিউশন আমরা এন্ট্রি করলাম, সেই কনস্টিটিউশন কিন্তু আমাদেরকে বলছে যে ওমেনরা প্যাসিভ সিটিজেন অনলি। তারপরে আস্তে আস্তে দে স্টার্টেড পলিটিক্যাল ক্লাবস অ্যান্ড নিউজ পেপার্স। সোসাইটি অফ রেভলিউশন অ্যান্ড রিপাবলিকান ওম্যান এদের মধ্যে ইম্পর্টেন্ট ক্লাব ছিল। একটা হচ্ছে দি সোসাইটি অফ রেভলিউশন, আর একটা রিপাবলিকান ওম্যান, এই দুটো ফেমাস ক্লাব ছিল তাদের আর কি। এবার তাদের মেন ডিমান্ডটা কী ছিল, দ্য পলিটিক্যাল রাইট লাইক দ্যাট অফ ম্যান, অর্থাৎ ম্যান এবং ওম্যান যেন ইকুয়াল হয়, সেটা ছিল তাদের মেন ডিমান্ড। এবং তারা বলছে রাইট টু ভোট, রাইট টু বি ইলেক্টেড ইন দ্য অ্যাসেম্বলি, এবং টু হোল্ড পলিটিক্যাল অফিসেস, এই মেয়েরা কিন্তু দাবি করে বসছিল আর কি। আচ্ছা, এবার বলছে এই যে দাবিগুলো, তাহলে ওমেনরা ফ্রান্সে কি কি চেঞ্জেস নিয়ে এসেছিল, হোয়াট চেঞ্জেস ইন্ট্রোডিউসড ইন দ্য লাইফস অফ ফ্রেঞ্চ ওমেন। আচ্ছা, কি বললো দেখো এক এক করে বলছে, টুগেদার উইথ দ্য ক্রিয়েশন অফ দ্য স্টেট স্কুলস, স্কুলিং ওয়াজ মেড কম্পালসারি ফর দ্য গার্লস। দেখো কি কি চেঞ্জেস নিয়ে এসেছিল, এখানে নাম্বার 1 লাগাও, যে স্টেট যা যা করছে তার সঙ্গে সঙ্গে ওমেনদেরও স্কুল সেপারেটলি তৈরি করার ব্যবস্থা করলো। দেয়ার ফাদার কুড নো লঙ্গার ফোর্স দেম টু ম্যারেজ এগেনস্ট দেয়ার উইল, তারে বাবা তাকে তার উইলের এগেনস্টে বিয়ে দিতে পারবে না। ম্যারেজ ওয়াজ মেড ইন্টু এ কন্ট্রাক্ট entered into freely and registered under civil law। দেখো তাহলে এখানে আর একটা পয়েন্ট হয়ে গেল যে মেয়েরা অনেক কিছু করে ফেলছে, যেখানে আমরা 3 নাম্বার দিলাম। আর কি, ডিভোর্স ওয়াজ মেড লিগাল, নাম্বার 4, ডিভোর্স ওয়াজ মেড লিগাল অ্যান্ড কুড বি অ্যাপ্লাইড ফর বাই বোথ ওমেন অ্যান্ড মেন। আর এটা কি বললো, নাম্বার 5, women could now trained for job, could become artists or run small businesses। তাহলে ওমেনরা আস্তে আস্তে মেনদের মতন ইকুয়ালি এম্পাওয়ার্ড হয়ে উঠলো। বোঝো কাণ্ড। তাহলে কি কি চেঞ্জেস ওমেনদের লাইফে এলো। ফার্স্ট বললো যে যখন গভর্নমেন্ট স্কুল বসাচ্ছে, পাশাপাশি গার্লসদের জন্য সেপারেট স্কুলের অ্যারেঞ্জমেন্ট করা হলো এবং বলা হলো যে কম্পালসারি এডুকেশন ফর গার্লস। তারপরে কি বলছে, ফাদার গার্লসদের এগেনস্টে, তাদের মাইন্ডের এগেনস্টে কিন্তু ম্যারেজ দিতে পারবে না। ডিভোর্স লিগালিটি করে দিল, এবং ম্যারেজটাকে বলা যায় কন্ট্রাক্ট, এবং আন্ডার সিভিল লতে একটা কন্ট্রাক্ট হবে। আর কি, ওমেনরা নিজেদেরকে ট্রেন করতে শুরু করলো ফর জব, তারা আর্টিস্ট হতে পারবে, তারা স্মল বিজনেস চালাতে পারবে, এগুলো কিন্তু চেঞ্জেস তারা নিয়ে এসেছিল। এবার আসছি আমি অ্যাবলিশন অফ স্লেভারি। তোমরা জানো যে ট্রায়াঙ্গুলার ট্রেড চলতো আফ্রিকা থেকে আমেরিকা, আমেরিকার থেকে অন্যান্য কান্ট্রিগুলোতে এইভাবে যে স্লেভ ট্রেড চলতো আর কি। এই স্লেভ ট্রেডটাকে অ্যাবলিশ করার বিষয়ে ভাবতে শুরু করলো। কারা ভাবলো? জ্যাকোবিনরা কিন্তু প্রথম, যারা কিনা বলল যে না এটা চলতে পারে না, এই সোশ্যাল রিফর্মটা নিয়ে এসেছিল জ্যাকোবিন রেজিম। তারা কিন্তু প্রথমে বলল যে অ্যাবলিশন অফ স্লেভারি। এখানে একটা কোশ্চেন হয়, হু ফর দি ফার্স্ট টাইম রেইজ দ্য কোশ্চেন রিগার্ডিং দ্য অ্যাবলিশন অফ স্লেভারি? ডেফিনেটলি জ্যাকোবিনস। কারা? জ্যাকোবিনরা। এবং এই যে স্লেভ ট্রেড চলতো কাদের মধ্যে? ইউরোপ, আফ্রিকা আর আমেরিকানস। এই স্লেভ ট্রেডটা কবে শুরু হয়েছিল? 17th সেঞ্চুরিতে। আচ্ছা, ফ্রান্সের যারা মার্চেন্টস ছিল, ফ্রেঞ্চ মার্চেন্টস সেইলড
from the ports of Bordeaux or Nantes to the African coasts where they brought slaves from local chieftains. তাহলে আফ্রিকার থেকে তারা এই বোর্ডেক্স নান্টিস এখান থেকে তারা স্লেভস কিনে নিয়ে আসতো, এসে ইউরোপিয়ান কান্ট্রিতে বিক্রি করত। তারপরে কি বলছে, the exploitation of slave labor made it possible to meet the growing demand of European market। তাহলে এই যে কাজটা করছে কেন করছে, ইউরোপে লেবার ডিমান্ড বাড়তে শুরু করছে কিসের জন্য, ফর সুগার, কফি, ইন্ডিগো, এগুলো চাষ করতে প্রচুর লোক লাগবে, ইউরোপিয়ানরা সাফিসিয়েন্ট নয়, তাদের আফ্রিকানদের গায়ের স্ট্রেংথ খুব বেশি, এদেরকে দিয়ে কাজ করানো যাবে, ন্যাচারালি এই কাজটা শুরু হলো। Abolition of slavery was finally the convention which in 1794 legalized to free all slaves in the France overseas possessions। অর্থাৎ 1794 লেজিসলেচারে আইন করা হলো সমস্ত স্লেভসদেরকে ফ্রি করে দাও। এটা কিন্তু 1794, 1793, 94 to 99 এই যে পিরিয়ড 1793-94, অর্থাৎ ডাইরেক্টরি রুলের আগে জ্যাকোবিন ক্লাব 1793-94 এই পিরিয়ডে কিন্তু স্লেভারি অ্যাবলিশন হয়েছিল, এবং ডাইরেক্টরি রুলেও কিন্তু এরা রিইন্ট্রোডিউস করেনি, বাট নেপোলিয়ান কিন্তু রিইন্ট্রোডিউস করেছিল ফাইনালি, মাইন্ড ইট, ফাইনালি ইন 1848, mind it, in 1848 slavery totally abolished in France। কাজে এমসিকিউ যখন আসে এই দুটো পয়েন্ট কিন্তু দেয় যাতে কিনা ছেলে মেয়ে একটু গাড্ডায় পড়ে। মাইন্ড ইট, 1848 ফাইনালি অ্যাবলিশন হয়েছিল, আর 1794-এ শুধুমাত্র জ্যাকোবিনরা স্টপ করেছিল, ডাইরেক্টরিরাও চালু করেনি, কিন্তু নেপোলিয়ান রিইন্ট্রোডিউস করেছিল। হলো, এরপরে বলছে এই যে রেভলিউশনটা যে হচ্ছে এটা হচ্ছে অর্ডিনারি পিপুলের লাইফে কি ইম্প্যাক্ট বা কি এফেক্ট ফেললো সেটা দেখতে হবে আর কি। আচ্ছা, এই যে রেভলিউশন হলো, রেভলিউশন হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আইডিয়াসগুলো, লিবার্টি, ইকুয়ালিটি সব জায়গায় স্প্রেড করে গেল, ইম্পর্টেন্ট ল যেগুলো সেগুলো আস্তে আস্তে পাস হতে শুরু করলো, ওল্ড রেজিমের যা কালচার ছিল সমস্ত অফ করে দেওয়া হলো, এবং সেই সময় যে নিউজ পেপার, প্লেস কুড বি পাবলিশড যেগুলো বন্ধ করে রাখা ছিল সেগুলো চলে আসলো সামনে। নাও দ্য ডিক্লারেশন অফ রাইট অফ ম্যান অ্যান্ড সিটিজেন proclaimed freedom of speech expression to be the natural right। এটা কিন্তু প্রথমে বলা ছিল ন্যাচারাল অ্যান্ড ইনএলিয়েনেটেড রাইট। আচ্ছা, তো এইভাবে আমরা দেখলাম যে রেভলিউশনের ফলে কিন্তু এভরিডে লাইফে অনেক অনেক চেঞ্জেস চলে এসছে। আচ্ছা, এবারে কি বলছে, এটা তো গেলো সবার জন্য বললাম, এবার ওমেনদের কি কি চেঞ্জেস আসলো। আচ্ছা, বলছে one important law that came into effect soon after the storming of Bastille in the summer of 1789 was the abolition of censorship। Mind it, censorship abolish করে দেওয়া হলো 1789-এ। তারপর কি বলছে, ওল্ড রেজিমে all written material and cultural activities in books, newspaper, plays in and could be published or performed only after they had been approved by the censors of the king। অর্থাৎ ওল্ড রেজিমের যে সমস্ত রাইটিংসগুলো ছিল, নিউজ পেপার ছিল, এগুলোকে পাবলিশ করা যাবে কিন্তু কিংয়ের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। তারপরে কি হচ্ছে, নাও দ্য ডিক্লারেশন অফ রাইট অফ ম্যান অ্যান্ড সিটিজেন প্রোক্লেমড ফ্রিডম অফ স্পিচ, এটা টু বি ন্যাচারাল রাইট হবে, এখানে কেউ বাধা দিতে পারবে না। Newspaper, pamphlet, books and printed pictures flooded the towns of France from where they travelled rapidly into the countryside। এত পরিমাণ নিউজ পেপার, বুকস, পাম্পলেট প্রিন্ট হতে শুরু করলো যে গ্রামে গঞ্জে কান্ট্রি সাইডে সব ছড়ে গেল আর কি। They all described and discussed the events and changes taken place in France।
সমানে আলোচনা চলছে সবখানে, চায়ের দোকানে, রাস্তার ধারে আলোচনা চলছে। ফ্রিডম অফ প্রেস সকলকে আরও বেশি ইনফ্লুয়েন্স করলো যে তোমরাও এখন থেকে অনেক কিছু বলতে পারবে, লিখতে পারবে, অপোজ করতে পারবে। আচ্ছা, ইচ সাইড শট টু কনভিন্স দ্য আদার অফ দ্য পজিশন থ্রু দ্য মিডিয়াম অফ প্রিন্ট, সবাইকে এভাবে দেওয়া হবে। প্লেস, সংস অ্যান্ড ফেস্টিভ প্রসেশনস অ্যাট্রাক্টেড লার্জ নাম্বার অফ পিপল, এখন সবাই সামনে আসতে শুরু করলো। এই সমস্ত চেঞ্জগুলো কিন্তু ফ্রান্সের পিপলের লাইফে এসছিল। আচ্ছা, এখন আসলাম আমরা এই যে ডাইরেক্টরি রুল এন্ড হলো, হওয়ার পরে নেপোলিয়ান আসলো পাওয়ারে। আচ্ছা, নেপোলিয়ান 1804-এ ক্রাউন্ড হিমসেলফ অ্যাজ দ্য এম্পায়ার অফ ফ্রান্স। আচ্ছা, হি কনকার্ড নেইবরিং ইউরোপিয়ান কান্ট্রিজ। আমি একদম নেপোলিয়ন সম্পর্কে খুব ব্রিফ করছি। আচ্ছা, নেপোলিয়ন কে ছিল তোমরা জানো, এটা আমি নতুন করে বললাম না, যে কি বলে, প্রথমে ছিল সে একজন সোলজার। আচ্ছা, এবং সে থার্ড স্টেটের লোক ছিল, এবং সেই কারণে সে জানতো কিন্তু যে থার্ড স্টেটের লোকজনের রিকোয়ারমেন্টসগুলো কী কী। সেই জন্য কিন্তু সে যে দাবিগুলো রেইজ করছিল সবই থার্ড স্টেটের লোকের খুব সাপোর্ট পাচ্ছিল, যার জন্য কিন্তু সে সহজেই নিজেকে ক্রাউন্ড হিমসেলফ করতে পারলো আর কি। নেপোলিয়ন স দ্য রোল অফ মডার্নাইজার ইন ইউরোপ, ইউরোপকে সে মডার্নাইজ করতে চাইছিল, এবং সে প্রচুর ল ইন্ট্রোডিউস করলো, যেখানে কি বললো, প্রাইভেট প্রপার্টিকে প্রোটেকশন দেওয়া হবে, অ্যান্ড ইউনিফর্ম সিস্টেম অফ ওয়েট, সবখানে ওয়েট অ্যান্ড মেজারমেন্ট একই থাকবে, এবং ডেসিমেল সিস্টেম ইন্ট্রোডিউস করলো। কিন্তু দেখা গেল নেপোলিয়ান যে চারিদিকে এত বেশি নেইবরিং কান্ট্রিগুলোকে দখল করছিল, যার জন্য সারাউন্ডিংয়ে যারা কিংস ছিল তারা দেখলো ইট ইজ এ অ্যালার্মিং, তখন সবাই মিলে কিন্তু তাকে অ্যাটাক করলো, এবং 1815-এ ইন দ্য ব্যাটল অফ ওয়াটারলুতে নেপোলিয়নকে ডিফিট করা হয়। এবং এ কিন্তু দ্য আইডিয়া অফ লিবার্টি, ডেমোক্রেটিক রাইটস, এবং এইগুলো কিন্তু যে বেরিয়ে এসেছিলো, এগুলো কিন্তু এখান থেকেই মেনলি আসে। এবার এই নেপোলিয়ান তার রুল চালাতে গিয়ে একটা কোড ইন্ট্রোডিউস করেছিল, যেটাকে বলা হতো নেপোলিয়ানিক কোড। এই নেপোলিয়ানিক কোডে কী ছিল, স্ট্রিমলাইন দ্য ফ্রান্সেস লিগ্যাল সিস্টেম, মানে ফ্রান্সের আইনটাকে দারুণভাবে সে এটাকে কন্ট্রোল করছিল। কীরকম, কন্টিনিউড পলিটিক্যাল অপোজিশন ফ্রম রয়্যালটিস and others soon convinced Napoleon that the best way to discourage conspiracies against him would be that transform the life consult into the hereditary empire, অর্থাৎ তোমরা আমাকে নিয়ে সমালোচনা করবা, আবার কিন্তু এই হেরিডিটারি এম্পায়ার চলে আসবে, সেই কারণে কিন্তু এটাকে স্টপ করো। এবং নেপোলিয়ন গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট কী ছিল, অ্যাজ এ ফার্স্ট কনসেল নেপোলিয়ান ইনস্টিটিউটেড নাম্বার অফ লাস্টিং রিফর্মস, অনেক রিফর্ম সে ইন্ট্রোডিউস করেছিল। সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন অফ গভর্নমেন্ট, একটা হায়ার এডুকেশন সিস্টেম, সেন্ট্রাল ব্যাংক, ল কোড, এবং রোড সিস্টেম, সিওয়ার সিস্টেম, এবং বিভিন্ন জায়গাতে সে অনেক কিছু চেঞ্জেস সোসাইটিতে সে নিয়ে এসেছিল আর কি। তো এই যে এত কিছু যে হচ্ছে, এত কিছু হচ্ছে, ফাইনালি আমরা কি কি চেঞ্জেস দেখতে পেলাম। এই যে রেভলিউশন যে হলো, ভালো কথা, রেভলিউশন ভালোই হয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু রেভলিউশন হওয়ার ফলে কি হলো, যে বিষয়গুলো এলো খুব ভালো করে মন দিয়ে শুনবে। এ স্টেট জেনারেল ওয়াজ কনভিনড ফর দ্য ফার্স্ট টাইম ইন মোর দ্যান 150 years দ্যাট লিড টু দ্য ফরমেশন অফ ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে আগে আমি একটু আগে বলেছিলাম যে কিং যখন ট্যাক্স বাড়াবে তখন স্টেট জেনারেলের কাছে আলোচনা করতো, এখন বলা হলো যে না, স্টেট জেনারেল সমস্ত চলবে না, বরঞ্চ ন্যাশনাল অ্যাসেম্বলিতে তোমাদের সব কিছু করতে হবে। তাহলে মোর দ্যান 150 years ধরে কিন্তু এই স্টেট জেনারেল সিস্টেমটাই চলে আসছিল। এখন এরা বলল যে ন্যাশনাল অ্যাসেম্বলিতে সব কিছু হবে। তারপর কি বলছে, ন্যাশনাল অ্যাসেম্বলি ইস্যুড ডিক্লারেশন অফ রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন, এটা কিন্তু ইন্ট্রোডিউস করে দিয়েছিল, এবং বলল যে এই যে ন্যাশনাল কনভেনশন অ্যাবলিশ করলো, যে মোনার্কিজমকে অ্যাবলিশ করে দিল, দিয়ে ফ্রান্সকে রিপাবলিক হিসাবে এস্টাবলিশ করলো, অর্থাৎ দ্য হেড অফ দি স্টেট শুড বি ইলেক্টেড ওয়ান। তারপরে কি বলছে,
The events of revolution worried other European countries, leading to war between France and Austria, Prussia and Great Britain. তার মানে কি, এই যে মোনার্কিজমকে অ্যাবলিশ করা, সেই সময় ইউরোপের মেজর কান্ট্রিতে মোনার্কিজম ছিল, এই ফ্রান্সের এই ঘটনাটা কিন্তু আদার পিপুলকে ভাবালো যে তোমার কান্ট্রিতেও এটা আসতে পারে। ফলে এই যে কি বলে লুই 16 যে তলে তলে যে অস্ট্রিয়ার রাজার সঙ্গে কন্ট্যাক্ট করলো, অস্ট্রিয়া প্রুশিয়া অ্যাটাক করতে আসলো, আগেই কিন্তু ফ্রান্স এদের সঙ্গে একটা কি বলে একটা টাসেল রেডি করে ফেললো আর কি। তারপরে কি বলছে, লুইস 16 অ্যান্ড হিজ ওয়াইফ মেরি অ্যান্টোনিও ওয়ার এক্সিকিউটেড ফর ট্রিজন। অর্থাৎ ট্রিজন মানে কি, দেশদ্রোহী, দেশের লোকের সঙ্গে বিদ্রোহী করছে, অর্থাৎ দেশের লোককে ঠিকঠাক দেশের জন্য ঠিকঠাক কাজ করছে না, সেই কারণে কিন্তু এদেরকে হত্যা করা হয়েছিল আর কি, রাজা এবং রানীকে। When the Jacobins seized control of the National Convention, they unleashed the reign of terror in which suspected enemies of the revolution were executed. অর্থাৎ জ্যাকোবিন ক্লাব যখন ক্ষমতায় এসেছিল তখন কিন্তু তারা এই প্রচুর পরিমাণে লোককে হত্যা করে, অর্থাৎ যারা গভর্নমেন্টের এগেনস্টে তাদেরকে হত্যা করেছিল, এই একটা বিষয় ছিল। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেন বিষয়টা। আশা করি তোমাদের চ্যাপ্টারটা পরিষ্কার হয়েছে। যদি কোনো প্রবলেম থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই আরেকবার বলবো, সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক ইট, শেয়ার ইট অ্যান্ড কমেন্ট ইট। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কোশ্চেন রেজ করবে, ডেফিনেটলি আমি খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।